Good day, dear students. The students of class 10, that means the students of SSC examining 2022. Well, dear students, you are most welcome on this online class. Today I share within you the another part of completing sentences. Let's go. We shall discuss for which I have come here. Thank you. Dear students, আমি হোয়াইট বোর্ডে একটি ওয়ার্ড লিখেছি নাজমা। এইখানে নাজমা ওয়ার্ডটিকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে পেয়ে থাকি এন দ্বারা আমরা এখানে সিম্বলিক্যালি নেগেটিভ ওয়ার্ডকে মিন করছি নেগেটিভ। দেন একটি ওয়ার্ড লিখলাম এই, যাকে আমরা বলতে পারি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যেটি এস সংকেত দিয়ে আমরা লিখছিলাম, এটিকে সাবজেক্ট বলবো আমরা, সাবজেক্ট। দেন একটি ওয়ার্ড লিখছিলাম, একটি লেটার লিখছিলাম এম, যা মেইন ভার্বের জন্য আমরা এটি ব্যবহার করলাম, মেইন ভার্ব। দেন এ অ্যাডিশনাল পার্ট বা এক্সটেনশন, যেটিকে আমরা বলবো এক্সটেনশন, অ্যাডিশনাল পার্ট, এক্সটেনশন or additional part, additional part. Okay dear students, আমি একটি নাজমা ওয়ার্ড থেকে কয়েকটি প্রত্যেকটি ওয়ার্ডে আমি পূর্ণরূপ লিখলাম, যে এন দ্বারা এখানে নেগেটিভ ওয়ার্ডকে আমি ইন্ডিকেট করছি, আর এই দ্বারা অক্সিলিয়ারি ভার্বকে ইন্ডিকেট করছি, এস দ্বারা সাবজেক্ট, এম দ্বারা মেইন ভার্ব এবং এই দ্বারা অ্যাডিশনাল পার্ট অর এক্সটেনশনকে মিন করছি। ওয়েল, আমরা নেক্সট যে বিষয়টি এখানে শেয়ার করব সেটি হচ্ছে যে কয়েকটি সেন্টেন্স এখন তোমাদের সাথে স্যার শেয়ার করব। এই কয়েকটি সেন্টেন্সের শুরুতে দেখা গেছে নেগেটিভ ওয়ার্ড থাকবে, দেন অক্সিলিয়ারি ভার্বের ব্যবহার থাকবে, সাবজেক্ট থাকবে, মেইন ভার্বের ব্যবহার আসবে, এক্সটেনশন ব্যবহার আসবে। এরপর ইনকমপ্লিট পার্টটিকে আমাদেরকে অ্যাজ ইউজুয়াল গ্রামাটিক্যাল রুলস রেগুলেশন ফলো করে সলভ করা লাগবে, কমপ্লিট করা লাগবে। ওকে, আমরা এখন দেখি যে এগুলোকে সেন্টেন্সে কিভাবে আমরা সেট করব। আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো পড়েছিলাম, ডেফিনেটলি তোমরা এই নেগেটিভ ওয়ার্ডগুলো সম্পর্কে জানো যে আমরা নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে মেইনলি যে কয়টি ব্যবহার করি বা অলওয়েজ আমাদের প্র্যাকটিসে চলে আসে, নো, নট, নর, নো বডি, নো আর, নান, নেভার, নাইদার, নাথিং, স্কার্সলি, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, লিটল, ফিউ, সেলডম, আনলেস, আনটিল, লেস, লেস্ট। এই ওয়ার্ডগুলোকে আমরা নেগেটিভ ওয়ার্ড বলে থাকি এবং এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সে বিদ্যমান থাকলে আমরা নর্মালি তো সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স বলে থাকি। এখন আমরা সেন্টেন্সের শুরুতে যখন সাপোজ নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এই অংশটুকু থাকলো, অথবা হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, দেন স্কার্সলি হ্যাড, scarcely had, then barely, barely had, then যেটি সেটি হচ্ছে hardly, scarcely, rarely, rarely। এই যে আমি no sooner had, hardly had, scarcely had, barely had, rarely had কয়েকটি অপশন লিখেছি। এগুলোর পরে যেটি আমরা ফলো করব, পরবর্তী যে সেন্টেন্সটি আমরা এখানে ব্যবহার করব, সরি এখানে সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে দেন আমরা বি থ্রি লিখব, এক্সটেনশন লিখব, এক্সটেনশন লেখার পরে আমরা নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেনের ব্যবহার করব, দেন। এরপর পুনরায় পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স, দেন আমরা এক্সটেনশন ব্যবহার করব।
ওয়েন ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে যে রুলটি লিখেছিলাম যে নো সুনার হ্যাড দ্বারা যখন কোনো ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট করতে দেওয়া হয় তখন আমরা সেন্টেন্সটির গঠন এভাবে পেয়ে থাকি। সেটি হচ্ছে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3, দ্যাট মিন্স past participle form of verb, then extension plus then plus subject plus V2, that means past simple past and extension। এই নিয়মে আমরা no sooner had, hardly had, scarcely had, rarely, barely had ইত্যাদি দিয়ে গঠন হওয়া সেন্টেন্সগুলো কমপ্লিট করব। অর্থাৎ এখানে একটু ভিন্নতা রয়েছে, আদার্স সবগুলোই মিল রয়েছে। এখানে শুধু দ্যানের জায়গাতে আমরা যখন হার্ডলি হ্যাডের নিয়মে আসব তখন আমরা সেখানে অপর সেন্টেন্স বা অপর ক্লজটি হোয়েন অথবা বিফোর দ্বারা লিখব, হোয়েন অথবা বিফোর দ্বারা লিখব। এভাবে আমরা যদি স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে লিখতে যাই, বেয়ারলি রেয়ারলি এর ক্ষেত্রেও সেন্টেন্সটি সলভ করতে যাই, সেখানে আমরা অপর ক্লজটি এই যে অপর ক্লজটি হোয়েন অথবা বিফোরের সাহায্যে করব। তাহলে আমরা দেখতে পেলাম নো সুনার হ্যাডের ক্ষেত্রে অন্য ক্লজটি দ্যান দিয়ে শুরু হয়, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, রেয়ারলি, রেয়ারলি এর ক্ষেত্রে অপর ক্লজটি হোয়েন অথবা বিফোরের কোনোটি দিয়ে শুরু হয়। ওকে, তাহলে এখানে আমরা একটি বিষয় খেয়াল করব, দ্যানের পূর্বে যে সেন্টেন্সটি আছে এটি হ্যাড প্লাস V3 অর্থাৎ ফার্স্ট পারফেক্টে রয়েছে। অনুরূপভাবে অপর সেন্টেন্সগুলোর ক্ষেত্রেও আমরা এই যে হ্যাডের পরে ভার্বে V3 ব্যবহার করব, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, কিন্তু দ্যানের পরে যেটি সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। অনুরূপভাবে হোয়েন বিফোরের ক্ষেত্রেও আমরা পূর্ববর্তী ক্লজটিকে অলরেডি পাস্ট পারফেক্টে রাখবো, অর্থাৎ হ্যাড প্লাস V3 দ্বারা লিখব এবং পরবর্তী ক্লজটি আমরা V2 অর্থাৎ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিটে রাখবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পেলাম প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি নিয়মের শুরুতে নেগেটিভ ওয়ার্ডের ব্যবহার রয়েছে, বাট এই সেন্টেন্সটি 5 ধরনের সেন্টেন্সের কোনটির মধ্যে পড়ে? আমরা নিশ্চয় বলবো যখন নেগেটিভ ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হয় তখন এই ক্ষেত্রে রিভার্স হয়ে থাকে। রিভার্স মানে স্বাভাবিক নিয়ম বা ক্রম পাল্টে যায়, অর্থাৎ সাধারণত সাবজেক্টের শুরুতে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে প্রথমে, এরপর ভার্ব থাকে, কিন্তু নেগেটিভ ওয়ার্ড দিয়ে যখন সেন্টেন্সটি শুরু হয় সেই ক্ষেত্রে আগে ভার্বটি আসে, এরপর সাবজেক্ট যায়। তাহলেও নেগেটিভ ওয়ার্ড থাকার ক্ষেত্রে সাবজেক্ট শুরুতে না থাকলেও আমরা যখন গঠনটি এভাবে দেখব তখন এটিকে আমরা নিশ্চয় ইন্টারগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে ধরবো এবং এটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলব। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন এই কয়েকটি ব্যবহার করে কয়েকটি সেন্টেন্স একটু এক্সারসাইজ করব এবং স্ট্রাকচারটা এক্স্যাক্টলি আমরা ইউজ করলাম কি অ্যাপ্লাই করলাম না সেটি একটু দেখব। ওকে, এক্সারসাইজ এখানে আমরা প্রথম যদি নো সুনার দিয়ে একটি সেন্টেন্স সাজাই, নো সুনার হ্যাড I entered the classroom অর্থাৎ আমি শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে। দেন নেক্সট ক্লাসটি দেন দ্বারা শুরু হবে। দেন the students stood up Well dear students, এখানে আমি যে ইনকমপ্লিট ক্লজটি রাখলাম এইটুকু। তো আমরা দেখতে পেলাম নো সুনার দিয়ে শুরু হয়েছে, আর নো সুনারের ক্ষেত্রে প্রথম অংশটি বা প্রথম ক্লজটি আমরা পাস্ট পারফেক্টে লিখব, দেন অপর ক্লজটি আমরা দেন দ্বারা শুরু করব এবং দেনের পরের ক্লজটি পাস্ট টেন্সে লিখব। মানে এখানে আমরা হ্যাড প্লাস V3 এর ব্যবহার করেছি আর এখানে
ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং এই জাতীয় অপশনের ক্ষেত্রে আমরা প্রথম ক্লজটিকে পাস্ট পারফেক্টে লিখব এবং পরের ক্লজটিকে পাস্ট ইনডেফিনিটে লিখব। তাহলে কি দাঁড়ালো বাক্যটি একটু আমরা পড়ি। নো সুনার হ্যাড আই এন্টার্ড দ্য ক্লাসরুম, অর্থাৎ আমি শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। ওয়েল, আমাদের পরীক্ষাতে এই সেন্টেন্সটি দেনের পূর্ব পর্যন্ত হয় দেওয়া থাকবে, আমাদেরকে নেক্সট যে পার্টটি সেটি লিখতে হবে নিচ থেকে। অ্যান্ড দেন নাম্বার 2, হার্ডলি এর ব্যবহার করে যদি আমি সেন্টেন্সটি লিখি, হার্ডলি হ্যাড দ্য thief, hardly had the thief gone, অর্থাৎ চোরটি যেতে না যেতে, hardly had the thief gone, চোরটি যেতে না যেতে। নেক্সট সেন্টেন্সটি আমরা when অথবা before এর ব্যবহার করব। when I got the নিউজ, অর্থাৎ চোরটি যেতে না যেতে আমি নিউজটি পেলাম। এখানে মনে রাখতে হবে একটি বিষয়, দুটি অতীতের ঘটনা, একটির অপেক্ষাকৃত পূর্বে অপরটি ঘটেছে। যেটি অপেক্ষাকৃত পূর্বে ঘটে সেটি পাস্ট পারফেক্টে থাকে এবং যেটি অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়ে থাকে সেটি পাস্ট ইনডেফিনিট হয়ে থাকে। Well, dear students, তাহলে আমরা লিখলাম hardly had the thief gone, then when I got the news। এভাবে আমরা ইনকমপ্লিট পার্ট দেওয়া থাকবে, অর্থাৎ when পর্যন্ত সেন্টেন্সটি ইনকমপ্লিট রেখে দেওয়া হবে, আমাকে when এর পরের অংশ ফুলফিল করতে হবে। অনুরূপভাবে আমরা রেয়ারলি এর ক্ষেত্রেও সেন্টেন্সগুলো সলভ করব। শুধু মনে রাখবো নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হলে এক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরে চলে যায়, তবুও সেন্টেন্সটি অ্যাসার্টিভ এবং এই ক্ষেত্রে গঠন হচ্ছে দ্বিতীয় ক্লজটা দেন দ্বারা শুরু হবে, আর হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি এর ক্ষেত্রে দ্বিতীয় সেন্টেন্স বা ক্লজটি when দ্বারা অথবা বিফোর দ্বারা শুরু হবে। পূর্বের অংশ পাস্ট পারফেক্টে থাকবে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হবে এবং উপযুক্ত ওয়ার্ড অথবা ফ্রেজের ব্যবহার করে আমরা মিনিংফুল সেন্টেন্স কমপ্লিট করব। ওয়েল, দেন আমরা আরেকটি বিষয় কমপ্লিটিং সেন্টেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটি একটু কাজ করব, সেটি হচ্ছে দুটি ফ্রেজ নিয়ে কাজ করব এখন। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। এখানে দুইটি ফ্রেজ লেখা হয়েছে। এই দুটি ফ্রেজের কোনো একটি দ্বারা যখন কোনো ইনকমপ্লিট সেন্টেন্স এক্সামে কমপ্লিট করতে বলা হয় তখন আমাদেরকে যে গঠন প্রক্রিয়াটি মনে রাখতে হবে সেটি একটু আমরা দেখব। লেটস সি দ্য সিস্টেম অর রুল। ইট ইজ টাইম, এখানে আমরা ফলো করব যখন ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তখন এর দ্বারা বা এই ফ্রেজগুলো দ্বারা বোঝানো হয় এখনই উপযুক্ত সময়। কোনো কাজের উপযুক্ত সময় যখন আসে এখনই সময়, এই কথাগুলো বোঝাতে আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম দুইটি ফ্রেজের ব্যবহার করে থাকি। এক্ষেত্রে মনে রাখতে হবে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে টু উল্লেখ থাকে, টু দেওয়া থাকে, তাহলে আমরা পরবর্তী ভার্বটিকে V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটি আমরা ব্যবহার করব। দেন এক্সটেনশন প্রয়োজন হলে আমরা এক্সটেনশন দ্বারা সেন্টেন্সটি ফুলফিল করব। দেন সেকেন্ড রুলটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে আমাকে পরবর্তী যে ভার্বটি লিখব সেটি সিম্পল পাস্টে রাখতে হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স দ্বারা সেন্টেন্সটি ফুলফিল করতে হবে। আর যখন টু এবং সাবজেক্ট দুটির কোনোটিই থাকবে না সেক্ষেত্রে আমরা এটিকে
হয় টু এর ব্যবহার করে না হয় সাবজেক্টের ব্যবহার করে ফার্স্ট টেন্সে আমরা সেন্টেন্সটি গঠন করতে পারি। কিন্তু যখন এই সেন্টেন্সটিতে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে যখন পর প্রিপজিশনটি থাকবে পর, দেন আমরা একটা পার্সোনাল অবজেক্ট এখানে ব্যবহার করব। পার্সোনাল অবজেক্ট সেটি হতে পারে মি। পার্সোনাল অবজেক্টগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব যে পার্সোনাল অবজেক্ট হচ্ছে যেমন আই থেকে মি পার্সোনাল অবজেক্ট, হি থেকে হিম একটি পার্সোনাল অবজেক্ট, সি থেকে হার সি থেকে হার এটি একটি পার্সোনাল অবজেক্ট, দে থেকে সি থেকে হার পার্সোনাল অবজেক্ট, দে থেকে দেম এটি পার্সোনাল অবজেক্ট। এভাবে আমরা ইউ থেকে ইউ পার্সোনাল অবজেক্ট, উই থেকে আস একটি পার্সোনাল অবজেক্ট। অর্থাৎ পার্সনকে বোঝাতে যে অবজেক্টিভ কেস ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে পার্সোনাল অবজেক্ট। এখন এই পার্সোনাল অবজেক্টের পরে এটি আমরা ব্যবহার করব দেন টু, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে আমরা সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্ম দ্বারা আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে তিনটি স্ট্রাকচার ফলো করেছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি টু উল্লেখ থাকে তাহলে আমরা পরের ভার্বটা বেস ফর্মে রাখবো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট উল্লেখ থাকে তাহলে আমরা পরের ভার্বটিকে পাস্ট সিম্পল বা এই যে আমরা পাস্ট ইনডেফিনিটে রাখবো, অর্থাৎ ভি টুতে ভার্বটি থাকবে। আর যদি এখানে পর প্রিপজিশন দেওয়া থাকে, কোনো একটি প্রিপজিশন দেওয়া থাকে এবং প্রিপজিশনের পরে আমাকে একটি পার্সোনাল অবজেক্ট লিখতে হবে, দেন আমরা টু দ্বারা পরবর্তী ক্লজটি কমপ্লিট করব। ওকে, আমরা এই দুইটি ফ্রেজের ব্যবহার করে দুইটি সেন্টেন্স আমরা এক্সারসাইজ করব। ওয়েল, সাপোজ আমরা সেন্টেন্সটি নিতে পারি নাম্বার 1, ইট ইজ হাই টাইম। হাই টাইম যদি আমরা টু এর ব্যবহার করি টু চেঞ্জ, টু চেঞ্জ দ্য ব্যাড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। ওয়েল, হ্যাবিট একটি সেন্টেন্স হয়ে গেছে যে সেন্টেন্সটি ইনকমপ্লিট ছিল বাট টু লেখছিল, সো আমি পরবর্তী বাক্যটিকে বেস ফর্মে ব্যবহার করলাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, সরি হাই টাইম টু চেঞ্জ দ্য ব্যাড হ্যাবিট। এখানে টু উল্লেখ রয়েছে, পরবর্তী বাক্যটি বেস ফর্মে ব্যবহার করলাম। ইভেন অর্থটি দাঁড়ায় এখনই এই খারাপ অভ্যাসটি পরিহার করা বা যে পরিবর্তন করার উপযুক্ত সময়। ওই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট আমরা যদি আরেকটি সেন্টেন্স সেট করি সেটি হতে পারে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। একটি সাবজেক্ট আমি লিখব, ইট ইজ হাই টাইম উই ডিসকাস। তাহলে এখানে ডিসকাস, ডিসকাসটা সাবজেক্ট থাকার কারণে যেহেতু ভি টুতে বাক্য হবে ডিসকাস, discussed, discussed the matter, method sentence লিখলাম আমরা it is high time we discussed the matter, subject আছে, so first tense লিখলাম। well dear students, এভাবে যদি একটি preposition বা preposition দেওয়া থাকে তাহলে আমরা preposition এর পরে একটি পার্সোনাল অবজেক্ট লিখে সেন্টেন্সটি সলভ করব। and then দুটি বিষয় আমরা দেখলাম। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতে পারি সেটি হচ্ছে লেস্ট ওয়ার্ড। ডেফিনেটলি ডিয়ার স্টুডেন্টস, তোমরা বিভিন্ন এক্সামে অবশ্যই দেখেছো যে লেস্টের ব্যবহার দিয়ে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে, পরীক্ষায় সেটিকে আমাদেরকে সলভ করতে হয় বা কমপ্লিট করতে হয়। এটির নিয়মটি কি? এই লেস্ট ওয়ার্ডটির অর্থ হচ্ছে নচেত অথবা অন্যথায়, না হলে,
নাইলে, এই যে আমরা কথাগুলো বলে থাকি, এই কথাগুলোর ইংরেজি হচ্ছে লেস্ট। আর লেস্টের ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি কমপ্লিট করার নিয়ম হচ্ছে লেস্টের পরে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে আমরা উড কুড শুড মাইটের কোনো একটি ব্যবহার করব, উপযুক্ত কোনোটি ব্যবহার করব। সাপোজ উড লিখলাম আমি অথবা শুড লিখলাম, এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, এরপর আমরা প্রয়োজন হলে এক্সটেনশন বসাবো, আদারওয়াইজ আমাদের এক্সটেনশন ছাড়াও সেন্টেন্সটি ফুলফিল হয়ে যাবে। তাহলে আমরা একটি এক্সারসাইজের মাধ্যমে এটিকে দাঁড় করাতে পারি। সাপোজ রিড attentively or mindfully, attentively list, লিস্টের ব্যবহার আমরা এই ক্লজটিতে পেলাম। তাহলে লিস্ট যখন কোনো সেন্টেন্সে দেওয়া থাকে তখন আমাদেরকে পরবর্তী একটি সাবজেক্ট ব্যবহার করে সামনের দিকে অ্যাডভান্স হতে হয়। রিড অ্যাটেন্টিভলি, লিস্ট ইউ উড, miss the brilliant result, brilliant result, just আমরা is একটি ইনকমপ্লিট ক্লজকে সেন্টেন্সকে আমরা কমপ্লিট করলাম। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। লিস্ট না হলে নচেত অন্যথায় ইউ মিস দ্য ব্রিলিয়ান্ট রেজাল্ট, তুমি এই ব্রিলিয়ান্ট রেজাল্ট করা বা গুড রেজাল্ট করা সেটি মিস করবে। জাস্ট একটা কথা আমরা লিখলাম। ওয়েল ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে দেখলাম লিস্টের ব্যবহার যখন আসবে তখন আমরা এরপর একটি সাবজেক্ট ব্যবহার করব। উড কুড শুড মাইটের কোনোটি সেন্টেন্সের সিচুয়েশন বুঝে আমরা ব্যবহার করব। তবে উড শুড এগুলোর ব্যবহার নর্মালি হয়ে থাকে। আর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। দেন যে এক্সটেনশন পার্টটি রয়েছে সেটি উপযুক্ত একটি এক্সটেনশন ব্যবহার করে আমরা সেন্টেন্সটি করার চেষ্টা করব। ওয়েল, এখন আমরা যে বিষয়টি বলবো, ডিয়ার স্টুডেন্টস, কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো পার্ট রয়েছে। যে পার্ট বা হিন্টস থেকে এই সেন্টেন্সগুলো ফুলফিল বা কমপ্লিট করতে দেওয়া হয়, তার মধ্যে আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে প্রভাবের বিষয়টি বলেছিলাম। এরপর আমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে নিয়মগুলো রয়েছে সেখান থেকে কতগুলো নিয়মের কথা বলেছিলাম। রিলেটিভ প্রোনাউন নিয়ে কাজ করেছিলাম। আজকে আবারও আমরা কতগুলো ওয়ার্ডকে সিলেক্ট করে, কতগুলো ফ্রেজকে সিলেক্ট করে সেগুলো দিয়ে জাস্ট কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আসে এবং সেক্ষেত্রে রুলটি কী হবে সেই নিয়মগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। ওয়েল, আমি আশা করব যে তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ টপিকটি ধরবে। সো এই টপিকটিকে তোমরা অনেক ডিফিকাল্ট বা টাফ মনে করার কোনো স্কোপ নেই। যখনই তোমরা এক্সারসাইজ শুরু করবে তখনই এটি তোমাদের অনুকূলে চলে আসবে। কারণ দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, যত অনুশীলন করবে তত শিখবে। সো তোমরা এই অভ্যাসটি তোমাদের মধ্যে গড়ে তোলো, তাহলে ইনশাল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সের যে একটি ভীতি তোমাদের মধ্যে কাজ করে সেটি ইনশাল্লাহ সলভ হয়ে যাবে ইজিলি। থ্যাংক ইউ এভরিবডি, most welcome again, and be safe all of you and your family members. Okay, that's all for the time being.